ঠিক আছে, হোলস এন্ড ইলেকট্রনস এর উপরে একটা রিপালসিভ ফোর্স পাচ্ছি, মাঝখানে আমাদের একটা ব্যারিয়ার আছে, কারণ মাঝখানে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে। ডিপ্লেশন রিজিয়ন তৈরি করার কারণে এখানে নেগেটিভ আয়নস এবং পজিটিভ আয়নস এই জায়গায় জমা হয়ে আছে। তো এই কারণে আমরা গত ক্লাসে বলছিলাম যে এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাই। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা যেদিকে, আমাদের এক্সটার্নাল যে অ্যাপ্লাইড একটা সোর্স, ডিসি সোর্স, এটার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে অপোজিট দিকে। কারণ পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সোর্সের ক্ষেত্রে, আর ডিপ্লেশন রিজনের ক্ষেত্রে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তার মানে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নের যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেটা হচ্ছে এই রাইট থেকে লেফটের দিকে, এই বরাবর রাইট থেকে লেফটের দিকে। আর স্যার লেফট থেকে রাইটের দিকে না? এই কি বলো তুমি, তোমাদেরকে বলা হচ্ছে যে ডিপ্লেশন রিজিয়নের যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা কি লেফট থেকে রাইটের দিকে হবে? ও না স্যার। ওকে, তাহলে ডিপ্লেশন এটা একটু খেয়াল করে দেখতে হবে, তোমাদেরকে আগের ক্লাসে বলা হয়েছে, ক্লাসগুলোকে তোমরা একটু রিওয়াইন্ড করবা, ঠিক আছে? তাছাড়া এরকম কোশ্চেন করলে তো মুশকিল। আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা পজিটিভ চার্জ থেকে কি হয়, রিলিজ হয়, বের হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি পজিটিভ চার্জ থেকে ডাইভার্স হয়ে যায়। আর নেগেটিভ চার্জ যেটা, সেটাতে এন্টার করে বা কনভার্স করে। তার মানে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে বা যে ব্যারিয়ার পটেনশিয়ালটা আমরা পাচ্ছি সেইটার ডিরেকশন, ঠিক আছে? এই ফিল্ডের ডিরেকশনটা এটা। আর ব্যাটারির ক্ষেত্রে এটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে ব্যাটারির ক্ষেত্রে লেফট থেকে রাইটের দিকে। আর ডিপ্লেশন রিজিয়নের ক্ষেত্রে যে পটেনশিয়ালটা, যে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো পাচ্ছে সেগুলো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। এখন এখানে যে ব্যারিয়ার পটেনশিয়াল, এর যে ফিল্ডের ডিরেকশন এবং এর যে ফিল্ডের ম্যাগনিটিউড, এটার সাথে যদি আমাদের এক্সটার্নাল ব্যাটারি যেটা, সেই ব্যাটারির ফিল্ডের যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন, এটা যদি রিভার্স দিকে হয় এবং এই ফিল্ডের স্ট্রেংথ যদি এই ডিপ্লেশন রিজিয়নের যে ফিল্ডটা তৈরি হয়েছে এটা স্ট্রেংথের থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ব্যাটারিতে ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশনটা এস্টাবলিশ হয় এবং এই পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। এইটুকু বুঝে রাখো যে এই পিএন জাংশন ডায়োডের ভেতরে কিন্তু একটা ইনবিল্ট ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে থাকে নো বায়াস কন্ডিশনেও। এখন আমরা এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করতেছি বা এক্সটার্নাল যে ডিসি ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করতেছি, এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, ইএমএফ যেটা, এটা আমরা কি বলি একটা ব্যাটারির মধ্যে যেটা থাকে সেটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক বল, তোমরা যেটা বোঝো। তো এটার ফলে যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা পাচ্ছি, এই ইলেকট্রিক ফিল্ডের কোয়ান্টিটি বা ম্যাগনিটিউড, এটা যদি এই ব্যারিয়ার পটেনশিয়ালের যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড এটার থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে এই পিএন জাংশনটা এটা হচ্ছে প্রপার ফরওয়ার্ড বায়াসড হয়, ঠিক আছে? তার মানে এক্ষেত্রে আমরা যদি ধরি যে এক্ষেত্রে ব্যাটারিটা আমাদেরকে পি টাইপ এবং এন টাইপের মেজরিটি ক্যারিয়ারগুলোকে কি করতেছে, প্রেসারাইজ করতেছে, ঠিক আছে? আর মাঝখানে একটা মনে করো যে মাঝখানে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে বাধা দিচ্ছে। কারণ আমরা আগে দেখছিলাম যে আসলে এই ব্যারিয়ার পটেনশিয়ালটা এই মেজরিটি ক্যারিয়ারের ফ্লোতে বাধা দেয়। তাহলে এই এক্সটার্নাল যে, এটাকে জাস্ট আমরা যদি বলি এনার্জি, যে এক্সটার্নাল এনার্জি যেটা, এই এনার্জিটা যদি এই ইন্টারনাল বা ব্যারিয়ার পটেনশিয়ালের এনার্জি যেটা, এটাকে যদি ওভারকাম করতে না পারে, তাহলে কিন্তু পি টাইপের মেজরিটি ক্যারিয়ারগুলো এবং এন টাইপের মেজরিটি ক্যারিয়ারগুলো এন সাইড থেকে পি সাইড বা পি সাইড থেকে এন সাইডের দিকে যেতে পারবে না। এটা হচ্ছে কন্ডিশন। কারণ হচ্ছে মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে বাধা দিচ্ছে। এখন এই বাধাকে যাতে সারপাস করতে পারে এরকম একটা এনার্জি আমার এক্সটার্নালি সাপ্লাই দিতে হবে। এই কারণে বলা হয় যে এই ডিপ্লেশন রিজিয়নে যে ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ,
এইটার থেকে অবশ্যই এই এক্সটার্নালি সাপ্লাইড সোর্সের যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সেটা বেশি হতে হবে। যদি বেশি হয় সেই কন্ডিশনে এই সার্কিটটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমরা কনফিগার করতে পারি, এবং এই অবস্থায় এই পজিটিভ টার্মিনাল পি টাইপের যে হোলসগুলোকে প্রেসারাইজ করবে বা রিপালসিভ একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সের ফলে এই মাঝখানের যে ব্যারিয়ার, এই ব্যারিয়ার পটেনশিয়ালটাকে এক্সিড করে এন টাইপের দিকে যেতে পারবে। একইভাবে এই ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এটা এন টাইপের ইলেকট্রনগুলোকে রিপালস করবে, বিকর্ষণ করবে। এই বিকর্ষণ করার ফলে এখানে যে বাধাটা পেত, এই বাধাটাকে যদি এক্সিড করতে পারে তাহলে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে আসবে। তার মানে এখন লার্জ নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার আছে আমাদের পি টাইপ এবং এন টাইপ, এবং এরা খুব সহজেই যদি এই এক্সটার্নালি অ্যাপ্লাইড একটা ডিসি সোর্সের কারণে এরা খুব সহজেই পি থেকে এনে যেতে পারতেছে, এন থেকে পি এ যেতে পারতেছে। ঠিক আছে, তো এটার ফলে কি হবে যে সার্কিটে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট একটা আমরা পাবো। কারণ কারেন্ট আমরা তখনই পাই যখন চার্জ ক্যারিয়ারগুলো খুব সহজে ফ্লো হতে পারে। আর যেহেতু এক্সটার্নালি একটা সোর্স আমাদেরকে এই মেজরিটি ক্যারিয়ারগুলোকে প্রেসারাইজ করতেছে পি থেকে এন এবং এন থেকে পি এ যাওয়ার জন্য, তার মানে খুব সহজেই এখন আমাদের এক্সটার্নাল প্রেসারের কারণে বা এক্সটার্নালি অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে পি সাইড থেকে এন সাইডের দিকে হোলস এবং এন সাইড থেকে পি সাইডের দিকে ইলেকট্রনস, আমাদের দুইটা চার্জ ক্যারিয়ার দুইটাই ইজিলি যদি ফ্লো হতে পারে, তাহলে এই অবস্থায় আমরা এই পিএন জাংশন ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট পাবো। ঠিক আছে, তাই এই কারেন্টটা আমরা পাচ্ছি মূলত মেজরিটি ক্যারিয়ারের কারণে, মেজরিটি ক্যারিয়ারের কারণে, যেটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা তোমরা যে নো বায়াস কন্ডিশনে আমাদের যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছিল, এই ডিপ্লেশন রিজিয়ন তৈরি হওয়ার ফলে এই রিজিয়নের ভেতরে কি ছিল? পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন। তো কেন পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি হলে তোমরা জানো যে ইলেকট্রন রিলিজ করার কারণে এবং ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কারণে। ডোনার অ্যাটম ইলেকট্রনটাকে রিলিজ করে পজিটিভ আয়ন হয়ে গেছিল, এন্ড অ্যাকসেপ্টর আয়ন যেটা পি টাইপের অ্যাকসেপ্টর আয়ন, সেই অ্যাকসেপ্টর অ্যাটম যেটা, সেটা ইলেকট্রন যেটা ডোনার অ্যাটম রিলিজ করছে সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করার কারণে সেটা নেগেটিভ আয়ন হয়ে গেছিল। তো এটা ছিল তার নো বায়াস কন্ডিশনের অবস্থা। এখন আমরা নিচের ফিগারটা যদি দেখো, যে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটা ছিল এই WD যেটা, WDটা হচ্ছে নো বায়াস কন্ডিশনে ডিপ্লেশন রিজিয়নের উইডটা ছিল এরকম। এবং একটা কথা খেয়াল রাখতে হবে তোমাদের, যে আমরা ডিপ্লেশন রিজিয়ন, এই জাংশনের অ্যাক্রসে যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছে, এই ডিপ্লেশন রিজিয়ন আমরা তখনই বলি যখন এই রিজিয়নের মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না। যদি কোনো চার্জ ক্যারিয়ার না থাকে সেই ক্ষেত্রে শুধু আমরা এই রিজিয়নটাকে ডিপ্লেশন রিজিয়ন বলতে পারি। যদি এই রিজিয়নের মধ্যে কোনোভাবে চার্জ ক্যারিয়ার চলে আসে তাহলে এটা ডিপ্লেশন রিজিয়ন থাকবে না। কারণ ডিপ্লেশন রিজিয়নের ডেফিনিশনটাই হচ্ছে যে ডিপ্লেশন রিজিয়ন হবে ডিপ্লেশন অফ চার্জ ক্যারিয়ার, মানে এর ভিতরে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার থাকবে না। ডিপ্লেশন মানে নিঃশেষ হয়ে যায়, ডিপ্লেশন রিজিয়ন মানে হচ্ছে ওই রিজিয়ন থেকে ফ্রি ক্যারিয়ার গুলো নিঃশেষ হয়ে গেছে, নাই এর মধ্যে। এই কন্ডিশনটাকে আমরা বলি ডিপ্লেশন রিজিয়ন, ওই রিজিয়নটাই হচ্ছে আমাদের ডিপ্লেশন রিজিয়ন। তাহলে যদি এই এক্সটার্নাল যে প্রেসার অ্যাপ্লাই করতেছে ব্যাটারি, এই এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করার ফলে যদি পি টাইপের হোলস যদি কোনোভাবে এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ঢুকে পড়ে, একইভাবে এন টাইপের ইলেকট্রনস এগুলো যদি কোনোভাবে এই ডিপ্লেশন রিজিয়নের এই পজিটিভ চার্জগুলোর মধ্যে যদি ঢুকে পড়ে, তাহলে কিন্তু ডিপ্লেশন রিজিয়নের উইডটা কমে যাবে। তাহলে ডিপ্লেশন রিজিয়নের উইডটা কিন্তু কমে যাবে। আগে যদি WD থাকে, এবং এই যে পরের অবস্থা যেটা দেখো যে বটম রাইট যেটা, তো এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে এই ব্যাটারির এক্সটার্নাল প্রেসারের কারণে পি টাইপের যে হোলস, এই হোলস গুলো এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ঢুকে পড়ে, আর এন টাইপের ইলেকট্রনস গুলো পজিটিভ যে আনকভার্ড যে পজিটিভ আয়ন আছে, তো এর মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। ঠিক আছে, তো যদি ঢুকে পড়ে তাহলে আমরা বললাম যে এই যে জাংশন থেকে যে সেকেন্ড কলাম
তো এইটাকে আমরা এখন আর ডিপ্লেশন রিজিয়নের মধ্যে ফেলতে পারবো না। একইভাবে জাংশন থেকে রাইটের যে সেকেন্ড কলাম, এই কলামের এই অ্যাটমগুলো এখন আর কিন্তু ডিপ্লেশন রিজিয়নের মধ্যে পড়বে না। এখন শুধু ডিপ্লেশন রিজিয়নের অবস্থাটা হচ্ছে জাংশনের এই ফার্স্ট কলাম আর রাইট সাইডের এই ফার্স্ট কলাম। ঠিক আছে? তো এখন আমরা বলছি যে এই এক্সটার্নাল প্রেসার বা এক্সটার্নাল ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে হোলস গুলো কি করলো? ডিপ্লেশন রিজিয়নের মধ্যে চলে গেল। তো হোলস গুলো যখন ডিপ্লেশন রিজিয়নের মধ্যে চলে যাবে, এই প্রসেসটাকে আমরা বলি যে হোলস গুলো বা চার্জ ক্যারিয়ার গুলো ডিপ্লেশন রিজিয়নের যে আয়ন গুলো আছে এই আয়নগুলোর সাথে রিকম্বাইন হয়। এই যে ডিপ্লেশন রিজিয়নের যে সমস্ত আনকভার্ড পজিটিভ এবং নেগেটিভ আয়নস আছে, এই পজিটিভ এবং নেগেটিভ আয়নস থেকে এরা যখন অ্যাটম স্টেটে যখন চলে আসে, তো এই প্রসেসটাকে আমরা বলি যে এখানে একটা রিকম্বিনেশন ঘটছে। তো রিকম্বিনেশন কার মাধ্যমে ঘটে? মূলত যেখানেই রিকম্বিনেশন ঘটে সেখানে একটা ইলেকট্রন এবং হোলস এইটার মধ্যে রিকম্বিনেশন ঘটে। মূলত এই নেগেটিভ আয়ন পরিণত হওয়ার কারণটাই কিন্তু হচ্ছে যে একটা অ্যাডিশনাল ইলেকট্রনকে সে অ্যাকসেপ্ট করেছিল। অ্যাডিশনাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে? একইভাবে এই নেগেটিভ বা এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে পজিটিভ আয়ন তৈরি হয়েছিল, এটার কারণটাই হচ্ছে যে একটা ইলেকট্রন এই ডোনার অ্যাটমগুলো রিলিজ করেছিল। ঠিক আছে? তো এই ডোনার অ্যাটম যারা ইলেকট্রনগুলোকে রিলিজ করেছিল এবং এই অ্যাকসেপ্টেড অ্যাটম যারা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করেছিল, এদের ফলে কিন্তু পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হয়। তো যখন এই লার্জ নাম্বার অফ ক্যারিয়ার্স, ফ্রি ক্যারিয়ার্স, এগুলো যখন আবার এই আয়নগুলোর সাথে যখন রিকম্বাইন হয়, আয়নগুলোর সাথে যখন রিকম্বাইন হয়, তো এই অবস্থায় এই আয়নগুলো আবার অ্যাটম স্টেটে চলে যায়। তখন এখন যেটা তৈরি হয়েছে এন টাইপের এই সেকেন্ড কলাম যেটা, এটা এখন জাস্ট ডোনার অ্যাটম, এখন কোনো আয়ন অবস্থায় নাই। একইভাবে এই লেফট সাইডের যে স্টেট গুলো দেখা যাচ্ছে, লেফট সাইডের মানে জাংশনের থেকে যে পি টাইপের দিকে সেকেন্ড কলাম, এগুলো কিন্তু এখন অ্যাটম স্টেটে চলে গেছে। তো এই আয়নের অ্যাটম স্টেটে যাওয়ার কারণটা হচ্ছে ইলেকট্রন হোলস এইটা হচ্ছে রিকম্বিনেশনের ফলে। তাহলে মোট কথা যেটা আমি বলতে চাচ্ছি যে এই ইলেকট্রন হোল এই দুটার রিকম্বিনেশনের ফলে ডিপ্লেশন রিজিয়নের উইথ যেটা, সেটা কমে গেল। আগে ছিল এই জাংশন থেকে রাইট সাইডে দুইটা কলাম, জাংশন থেকে লেফট সাইডে দুইটা কলাম। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে জাংশন থেকে রাইট সাইডের একটা কলাম, জাংশন থেকে লেফট সাইডের একটা কলাম। তো এটা হচ্ছে এখন জাংশনের, এটা হচ্ছে এখন ডিপ্লেশন রিজিয়নের উইথ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি পটেনশিয়াল যদি আরো যদি বাড়াই, মানে এই যে ভিডি ভোল্টেজ যেটা, এটা যদি আরো বাড়াই, তো একটা সময় দেখা যাবে যে কোনো ব্যারিয়ার পটেনশিয়ালই নাই, কোনো ব্যারিয়ার পটেনশিয়াল নাই, মানে এই ভেতরে কোনো ব্যারিয়ার পটেনশিয়াল নাই। তো ব্যারিয়ার পটেনশিয়াল না থাকা মানে হচ্ছে যে এই যে একটা কলাম যেটা আছে, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আয়নের কলাম পাওয়া যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে রিকম্বিনেশনের ফলে এগুলাও অ্যাটম স্টেটে চলে যাবে, মানে নিউট্রাল স্টেটে চলে যাবে। ঠিক আছে? তাহলে এরাও যদি নিউট্রাল স্টেট বা অ্যাটম স্টেটে যদি চলে যায়, তো এই অবস্থা আসলে কি ঘটবে? যে আসলে জাংশনের মাঝখানে কোনো বাধা নাই, এখন এই পিএন জাংশনের মাঝখানে কোনো বাধাই থাকবে না। যদি কোনো বাধা না থাকে তাহলে পি টাইপে এখন মেজরিটি ক্যারিয়ার আছে, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার, কোনো মাঝখানে কোনো বাধা নাই, ফলে পি টাইপ থেকে খুব সহজে মেজরিটি ক্যারিয়ার গুলো এন টাইপে যেতে পারবে, এন টাইপ থেকে খুব সহজেই পি টাইপে আসতে পারবে এবং ব্যাটারির ভেতর দিয়ে এগুলো কি সার্কুলেট করতে থাকবে, কন্টিনিউয়াসলি সার্কুলেট করতে থাকবে। তো এই কারণে বলা হয় যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে একটা লার্জ কারেন্ট ফ্লো হয়। তো লার্জ কারেন্ট ফ্লো হওয়ার কারণটা হচ্ছে যে মূলত যে পিএন জাংশন যেটা, এটার ক্যারেক্টারিস্টিক্স মূলত দুই রকমের।
এটাকে আমরা বলি যে একটা পিএন জাংশনকে আমরা একটা সুইচের মতো অপারেট করাতে পারি। তো এটা কখন অন স্টেটে কাজ করে, কখন অফ স্টেটে কাজ করে? যখন একটা পিএন জাংশন ডায়োডকে আমরা রিভার্স বায়াসে যখন আমরা কনফিগার করি, তো এই অবস্থায় আমরা বলি যে এই সুইচটা এখন অফ স্টেটে আছে। রিভার্স বায়াসে একটা ডায়োড অফ স্টেটে থাকে, ঠিক আছে? কারণ অফ স্টেট মানে বোঝাচ্ছি আমরা যে রিভার্স বায়াসে দেখা যাচ্ছে যে ডায়োডের ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। আইডিয়ালি কোনো কারেন্ট ফ্লো হয় না, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো হয়, যেটা হচ্ছে একদম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। এটা কারেন্ট আমরা ধরি না, যেটা কোনো কারেন্টই না, ঠিক আছে? এমনিতে ইলেকট্রনিক সার্কিটের কারেন্ট যেটা, সেটা নরমালি মিলি অ্যাম্পিয়ারের হয়, আর ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট সেটা অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। বাট নো বায়াস, সরি, রিভার্স বায়াস কন্ডিশনে দেখা যায় যে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার, এবং এটা খুবই একটা নেগলিজিবল কোয়ান্টিটি। বাট ফরওয়ার্ড বায়াস কন্ডিশন আমরা দেখি যে একটা মিলি অ্যাম্পিয়ারের আমরা কারেন্ট পাই। এবং ইলেকট্রনিক সার্কিটে তোমরা দেখো যে যে কোনো রকম ইলেকট্রনিক সার্কিট, সেখানে দেখা যাচ্ছে কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের থাকে। তবে এই যে ডায়োড আমরা যেটা বললাম এতক্ষণ, এই ডায়োডের এটা একদম বেসিক ডেভেলপমেন্ট ছিল। এই অবস্থায় কারেন্ট রেটিংটা খুবই কম ছিল। এক্ষেত্রে দেখা যায় যে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লো হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাওয়ার ডায়োড নামে কিছু ডায়োড তৈরি হয়েছিল, তো এগুলো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্টকে হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তো এখন আমরা দেখব যে ডায়োডের আসলে ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম। ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা বলি যে ডায়োডের ভোল্টেজ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ডায়োডের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে একটা আমরা যদি সিম্পল একটা সার্কিট তৈরি করি, যে সার্কিটে একটা সোর্স আছে, সাপোজ একটা ডিসি সোর্স, এর সাথে একটা রেজিস্ট্যান্স আমরা সিরিজে অ্যাড করলাম, তারপর একটা ডায়োডকে আমরা অ্যাড করে দিলাম। এর সিরিজ প্যারালাল বোঝো তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা আমি একটু তাহলে দেখানোর চেষ্টা করি। কোথায় হোয়াইট বোর্ড? আচ্ছা, এখানে জাস্ট আমি দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে, ধরে নাও এটা একটা ব্যাটারি, এখানে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, ঠিক আছে? তো এরকম আমরা একটা সার্কিট আমরা জাস্ট আমরা কনসিডার করি যে এখানে সোর্সের সাথে আমি প্রথমে সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, এর সাথে একটা ডায়োড। তো এই ডায়োডটাকে আমরা বলতেছি যে একটা সিলিকন ডায়োড, এবং এক্ষেত্রে ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে এটা হচ্ছে ডায়োডের সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল। তো এই ক্ষেত্রে আমরা ডায়োডের এই যে যেদিকে এই বরাবর থাকে এবং এই দিকে একটা টান আছে, তো এই ক্ষেত্রে আমরা এই টার্মিনাল যেটা, এটা মূলত হচ্ছে পি টাইপ টার্মিনাল যেটা, আর এটা হচ্ছে এন টাইপের যে টার্মিনাল সেটা, এটাকে আমরা বলি ক্যাথোড। তো এই যে বাম দিকের যেটা, এটাকে আমরা বলি অ্যানোড, ডান দিকের যেটা সেটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড, যদি সিলিকন ডায়োড হয়ে থাকে, তো এক্ষেত্রে আমরা ধরে নিই যে এই ডায়োডটা, সাথে ডোপিং আছে না? বুঝিনি তোমার কথা। স্যার সিলিকনের সাথে ডোপিং আছে তো, তাই না স্যার?
অবশ্যই সিলিকনের সাথে ডোপিং করার পরেই তো আমরা পিএন জাংশন ডায়োড আমরা তৈরি করি। জাস্ট এখানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন যদি আমরা বলি যে একটা ডায়োডকে সিম্বলিক্যালি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে জাস্ট এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করে জাস্ট মাথাতে একটা টান দিয়ে আমরা বুঝাই যে এটা হচ্ছে একটা ডায়োড, এটা ডায়োডের সিম্বল, ঠিক আছে, ইলেকট্রনিক সিম্বল এটা। তো এই ক্ষেত্রে এই বাম দিকের যেটা সেটাকে আমরা বলি অ্যানোড, ডান দিকেরটাকে আমরা বলি ক্যাথোড। তো আমরা কিভাবে বুঝবো যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসে আছে? এটা বোঝার জন্য আমরা ধরে নিই যে এই যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স, এটা হবে 0.7 এর থেকে বেশি হতে হয়। এই অ্যানোড এবং ক্যাথোড এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, এটা যদি 0.7 এর থেকে যদি বেশি হয়, তাহলে আমরা ধরে নিই যে এই ডায়োডটা এখন ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে। আর এদিকে যদি অ্যানোডের ভোল্টেজ থেকে ক্যাথোডের ভোল্টেজ বেশি হয়, অ্যানোডের ভোল্টেজ থেকে যদি ক্যাথোডের ভোল্টেজ বেশি হয়, অথবা কন্ডিশনটা এরকম যে ভিএসি ভিএ মাইনাস ভিসি, মানে অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স এটা যদি 0.7 এর থেকে বেশি হয়, তাহলে আমরা বলি যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর যদি লেস দেন 0.7 হয়, ভিএ মাইনাস ভিসি, তাহলে আমরা বলি যে এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ আমরা দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে ডান দিকের যে পোরশন, এই পোরশনটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের, এই পোরশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াসে আমরা বলছিলাম যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাই, এবং আমরা এই ফরওয়ার্ড কন্ডিশনটাকে কনসিডার করি যে একটা সুইচের অন কন্ডিশন হিসেবে, মানে একটা সুইচ অন স্টেটে থাকলে যেরকম হয় সেটাই। তাহলে আমরা এই অ্যানোড ক্যাথোডের মধ্যে যদি একটা সুইচ কনসিডার করি, তাহলে এই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সুইচটা হচ্ছে ক্লোজ থাকবে, অন অবস্থায় থাকবে, ক্লোজ, ঠিক আছে। তাহলে এই অন অবস্থায় যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ডায়োডের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, আমরা যে বললাম যে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমাদের ডিপ্লেশন যে রিজিয়ন সেটা একদমই থাকে না, বাট প্র্যাকটিক্যালি দেখা যায়, আমরা আইডিয়ালি আমরা ধরে নিই যে কোনো ডিপ্লেশন রিজিয়ন নাই, কারণ অনেক হাই কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে জাংশনের কাছে একটা আমরা খুব থিন একটা, মানে খুবই ন্যারো একটা আমরা ডিপ্লেশন রিজিয়ন থাকে সেখানে। এবং এই ন্যারো ডিপ্লেশন রিজিয়নের কারণে সেখানে একটা ব্যারিয়ার পটেনশিয়ালও থাকে, তবে সেই ব্যারিয়ার পটেনশিয়ালটা হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে। এই কারণে আমরা দেখি যে যখন কোনো সিলিকন ডায়োডকে যখন ফরওয়ার্ড বায়াসে নিতে হয় বা অন কন্ডিশন আমরা নিতে চাই, এই অবস্থায় এর অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স যেটা, সেটা অবশ্যই 0.7 এর থেকে বেশি হতে হবে, কারণ এই 0.7টা হচ্ছে একটা সিলিকন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল বা একটা থ্রেশহোল্ড ভ্যালু। এর অ্যানোড ক্যাথোডের ভোল্টেজ যখন এই থ্রেশহোল্ড থেকে বেশি হবে, শুধুমাত্র তখনই ডায়োডটা একটা অন সুইচের মতো কাজ করবে, একটা ক্লোজড সুইচের মতো কাজ করবে, ফরওয়ার্ড বায়াসিং এ কাজ করবে, ঠিক আছে। আর যখনই একটা ডায়োড অন হয়ে যায় বা সুইচটা যখনই অন হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমরা বলতেছি যে এর ব্যারিয়ার যে পটেনশিয়াল 0.7, এটা তখন ফিক্সড হয়ে যায়, এটা তখন বাড়েও না কমেও না, ঠিক আছে। তো এই কার্ভে এটাই বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। তো আমরা একটু আগে যেটা দেখালাম যে সার্কিটটা, সেই সার্কিটে মনে করো যে ডিসি ভোল্টেজ আছে, একটা সোর্স ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, একটা ডায়োড ছিল। তো আমরা দেখলাম যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যেটা, সেটা কিন্তু ডায়োডের অ্যানোডের সাথে কানেক্টেড ছিল, এবং ব্যাটারির নেগেটিভ যেটা, সেটা ক্যাথোডের সাথে কানেক্টেড ছিল। তার মানে এই ডায়োডটাকে আমরা বলি যে ফরওয়ার্ড কনফিগারেশন করা আছে এটাতে। এখন এই ডায়োডটা ফরওয়ার্ডে আসবে কিনা সেটা ডিপেন্ড করে যে এই ডিসি ভোল্টেজ সোর্সের ভোল্টেজ আমরা কত অ্যাপ্লাই করলাম। যদি আমরা 0 ভোল্ট দেই, তাহলে কি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 0 ভোল্ট, ঠিক আছে। তাহলে 0 ভোল্ট থেকে দেখো যে এই অবস্থা যদি আমরা দেখি যে যখন 0 0, এই অবস্থায় কিন্তু এই ডায়োডের ভেতর দিয়ে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না। যদি আমরা 1 ভোল্ট যদি করি, মানে যদি আমরা 0.5 ভোল্ট করি, তো 0.5 ভোল্ট করলেও কিন্তু অ্যানোডের সাথে 0.5
আর ক্যাথোডের সাথে মনে করে আমরা গ্রাউন্ড কানেকশন দিয়ে রাখছি। তাহলে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স কিন্তু 0.5, কিন্তু 0.5 হলে কিন্তু এই ডায়োডটা কন্ডাকশনে আসবে না, মানে এটা ফরওয়ার্ড বায়াসিং হবে না কিন্তু এখনো। কারণটি কি, কন্ডিশনটা হচ্ছে 0.7 এর থেকে বেশি হতে হবে। এরপরে যদি আমরা ডিসি যে আমাদের সোর্স ছিল সেটার ভোল্টেজ যদি 1 ভোল্ট করি, কারেন্ট চলে গেছে